জুলাইয়ের এই 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ। এই তারিখেই আগুন লেগেছিল। ওরা দুটা স্লোগান দিয়েছিল, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। এই সময়টা আমি দায়িত্বশীল সমস্ত নেতৃবৃন্দ, বিরোধী দল সহ সরকারি দল সহ আমি অনুরোধ করব, ভেরি ভেরি কেয়ারফুল। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগে। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। মাননীয় স্পিকার, শেষমেশ আমি অনুরোধ করব, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ নেশন বিল্ড আপের জন্য। এর জন্যই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করবে? এই ডায়ালগে তো সবাই। এই জন্য মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে। অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে সময় বাড়িয়ে, কথা দুইবার সময় বাড়িয়ে। গণভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেছিল এক সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত কিছু দলদাস সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্ন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর মাত্র 44 সেকেন্ডের একটি অহংকারী মন্তব্য মুহূর্তেই রূপ নেয় তীব্র ক্ষোভ ও অপমানে। নিজের মেধা আর অধিকারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া এই রাজাকার তোকমা তরুণের বুকে এসে লাগে বুলেটের মতো। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। স্বৈরাচার ভেবেছিল এই কুৎসিত ট্যাগ দিয়ে ভয় দেখিয়ে লাখ লাখ শিক্ষার্থীর মুখ স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু তারা জানতো না, অপমানের আঘাত ভয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসের পাতায় যা বদলে দিয়েছিল বাংলাদেশের ভাগ্য। আজ আরেকটি 14 জুলাই, 2 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আজকে এই দিনে ছাত্ররা আবারও নেমেছে মাঠে। প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নাই, তবে ছাত্রদের জন্য নিয়োজিত সরকারের শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন, কেন বলেছেন, বলাটা প্রয়োজন ছিল কিনা বা মানুষ ভুল বুঝেছে কিনা, দ্যাটস নট মাই ইস্যু। আমার ইস্যুটা হচ্ছে বক্তব্য। সরকারের পর্যায়ে থাকা, মন্ত্রিত্বের মতো এরকম পদে থাকা ব্যক্তিদের সবার আগে পাবলিক প্লেসে কথা বলা শেখা উচিত। মন্ত্রীদের কথা বলা জানাটা বাধ্যতামূলক হওয়া উচিত। সাধারণ মানুষের বক্তব্যকে সেন্সর করা হয়েছে, সাধারণ মানুষের বক্তব্যের জন্য তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে, মেরে ফেলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন বাহিনী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আর সরকারের তরফ থেকে বক্তব্য ছিল লাগামহীন, অশালীন, পুরো জনগণকে ছোট করার মতো, জনগণকে অপমান করার মতো বক্তব্য দিত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, উপমন্ত্রীরা, এমনকি ডিসিএসপিরাও বাদ যেত না। একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে সাধারণভাবে যে প্রত্যাশা থাকে তা হলো তিনি যেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে এমন ভাষায় কথা বলেন যা সম্মানজনক, সংযত, সহানুভূতিশীল এবং আস্থাবদ্ধ। ধৃষ্টতা, অপমানজনক কিংবা কোনো একটা অংশকে ছোট করে কথা বলা, এটা মন্ত্রীদের কাজ না। আর কোনো মন্ত্রী যদি আসলে সর্বসাধারণের জন্য ভালো করেন, শিক্ষামন্ত্রী যদি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো কাজ করেন, সেটায় কোনো প্রতিরোধ আসার কোনো কারণ নেই।
ম্যাস পিপল ক্যান নেভার বি রং, কিন্তু বিতর্কিত মন্তব্য, অপমানজনক কথা কিংবা ভালো করতে যে দৃষ্টিকটু শ্রুতিকটু কথাবার্তা বলাটা মন্ত্রীদের কাজ না। কে কত টাকা দুর্নীতি করলো, চুরি করলো, এটা দেখা যায় না, এটা শুনলে অতটা গায়ে লাগে না। কিন্তু একজন মন্ত্রী, একজন নেতা, একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো পদে থাকা, সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তি যখন এমন বক্তব্য দেন যেটা তার অবস্থান, যোগ্যতা, পদ, এমনকি বয়সের সাথেও যায় না, তখন মানুষ শুধু দুঃখ পায় না, মানুষ হেল্পলেস ফিল করে, মানুষ এক ধরনের অস্থিরতার মধ্যে ভোগে। কারণ মানুষ এর একটা ধর্ম হচ্ছে সে নিজে খারাপ হলেও ভালোটাকে কিন্তু সে ধারণ করে। একজন চোর কিন্তু তার ছেলে মেয়েকে চোর বানাতে চায় না, কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা অধিষ্ঠিত হন তারা এই সত্যগুলো বুঝতে পারেন না। তারা মনে করেন পদের সাথে বক্তব্যগুলো এরকম তীক্ষ্ণ হওয়া উচিত, বিদ্রুপাত্মক হওয়া উচিত, তাহলে হয়তো তাদের ক্ষমতার যে দম্ভ সেটা আরো বৃদ্ধি পায়। তারা মনে করে এই বক্তব্য দিয়ে পুরো সব মানুষকে আমি বশীভূত করে ফেলবো, দমন করে ফেলবো। কিন্তু ইতিহাস বলে, বর্তমানও বলে, তা হয় না, সেটা সম্ভব না। পর এক উস্কানিমূলক প্রশ্ন করতে থাকেন, যা মূলত সরকার প্রধানকে একটি কঠোর এবং আক্রমণাত্মক মন্তব্য করার দিকে ঠেলে দেয়। সাংবাদিকদের সেই চাটুকারিতা ও উস্কানির ওপর ভর করেই শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল মন্তব্যটি করে বসেন। ঠিক 4:44 এলো সেই সুনির্দিষ্ট মন্তব্য। মাত্র 44 সেকেন্ডের একটি বক্তব্য পরীক্ষা পেছানো বা সিলেবাস কমানোর দাবিতে হওয়া আন্দোলনগুলোকে শিক্ষামন্ত্রীর প্রায়শই অহেতুক দাবি বা পড়াশোনা ফাঁকি দেওয়ার বাহানা হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন, যা শিক্ষার্থীদের প্রতি এক ধরনের ঢালাও সন্দেহের পরিবেশ তৈরি করেছে। একই সাথে শিক্ষার্থীদের পাশাপাশি তিনি অভিভাবকদেরও কাঠামোগত শৃঙ্খলার আওতায় আনার বিষয়ে বিতর্কিত কিছু মন্তব্য করেন, যা অনেকের কাছে কর্তৃত্ববাদী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে। গত সরকারের সময় চালু হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে বর্তমান প্রশাসন শুরু থেকেই চরম অসন্তোষ প্রকাশ করে আবারও সনাতনী পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যাওয়ার দিকেই বেশি ঝোঁক দেখিয়েছে। তবে এটি করতে গিয়ে হঠাৎ করে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের চূড়ান্ত বিভ্রান্তি ও মানসিক চাপের মধ্যে ফেলেছে। অতীতে হেলিকপ্টারে করে নকল ধরার যে চমক বা শো অফ দেখানো হয়েছিল, এই আধুনিক যুগে মানুষ আশা করেছিল প্রযুক্তি, যেমন ড্রোন বা এআই ভিত্তিক নজরদারি ব্যবহার করে প্রশ্নফাঁস ঠেকানো বা পরীক্ষা কেন্দ্র তদারকিতে বৈপ্লবিক কোনো পরিবর্তন আসবে। কিন্তু ড্রোনের মাধ্যমে দূরবর্তী অঞ্চলে পরীক্ষা তদারকির মতো কোনো দূরদর্শী বা যুগান্তকারী প্রযুক্তিগত পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি। প্রযুক্তিগত আধুনিকায়নের চেয়ে বড় শক্তি দিয়ে আন্দোলন দমন বা পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে অতিরিক্ত কঠোরতা আরোপের সনাতন পদ্ধতিতেই বেশি জোর দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করার মতো কিছু পুরনো প্রশাসনিক নিয়ম কঠোরভাবে কার্যকরের চেষ্টা করা হলেও কারিকুলামের আধুনিকায়ন কিংবা বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো মৌলিক সংস্কার এখনও দৃশ্যমান নয়। অতীতে তার যে কঠোর ও অ্যাকশনধর্মী ভাবমূর্তি গড়ে উঠেছিল, তা ছিল সাময়িক চমকের ওপর ভিত্তি করে। বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ মানে কেবল কেন্দ্র পাহারা দেওয়া বা নকল ধরা নয়, বরং এটি হল বিশ্বমানের কারিকুলাম তৈরি, প্রযুক্তিগত উৎকর্ষ এবং শিক্ষার্থীদের সাথে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা। কিন্তু শিক্ষামন্ত্রীর হিসেবে তার নীতি ও আচরণ বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি আধুনিক প্রযুক্তি বা দূরদর্শী নেতৃত্ব দিয়ে বিশ্বকে তাক লাগাতে পারেননি। উল্টো তার সেই পুরনো আমলের শাসন ও অনুশাসন দেওয়ার মানসিকতা এবং স্পর্শকাতর বিষয়ে উপমা ব্যবহারের ফলেই আন্দোলন ও অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষার্থীদের মানসিকতা ও প্রযুক্তির যে রূপান্তর ঘটেছে, শিক্ষা প্রশাসনের নীতি ও যোগাযোগের ধরন সেই আধুনিকতার সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছে।